এই তুই তো ল পড়ছিস, আমাকে একটা রেন্ট অ্যাগ্রিমেন্ট লিখে দেখা তো। অ্যাজ এ ফার্স্ট জেন ল স্টুডেন্ট তো তুমি ইন্টার্নশিপ কি করে সিক করবে? সিভি কি ইন্টার্নশিপ সিক করতে গেলে হেল্প করবে? ইন্টার্নশিপ করতে গেলে হেল্প করবে সিভি তখনই। অ্যাজ এ ফার্স্ট জেনারেশন লয়ার তোমার ফার্স্টেই কোর্টে গিয়ে এমন কোনো কোর্টরুম এক্সপিরিয়েন্স আছে যেটা তুমি এখনো ভুলতে পারোনি? হ্যাঁ, এমন একটা এক্সপিরিয়েন্স আছে। মানে 5 বছর পড়াশোনা করেও আমি যখন কোর্টে ফার্স্ট টাইম গেছিলাম তখন যে এক্সপিরিয়েন্সটা আমার হয় বা যে ফিলিংটা আমার এসেছিল না, সেটা ছিল ইনসিকিউরিটি। কীভাবে একটা এফআইআর আলটিমেটলি রেজিস্টার হয়ে কোর্টে আসছে, বা চার্জশিট পুলিশ কখন দিচ্ছে, কী ডিউরেশন, কীভাবে দিচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু কখনোই শেখায় না। অ্যাজ এ ফার্স্ট জেন ল স্টুডেন্ট যে সবে সবে কলেজে ঢুকেছে, তুমিও যেমন ঢুকেছিলে, তো তুমি ইন্টার্নশিপ কি করে সিক করবে? কলেজ এখন অনেক সময় বলছে যে তুমি যাও গিয়ে 1 মান্থে একটা ইন্টার্নশিপ করো, সে বেচারা তো জানেই না কিভাবে ইন্টার্নশিপ তুলতে হবে, কাকে গিয়ে রিচ করবে। তো এটা যদি তুমি একটুখানি আমার স্টুডেন্টস বলো বা যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে একটু গাইড করতে চাও। ওকে, সো হেই লিগ্যালার্স, ওয়েলকাম টু অ্যাটর্নি ল একাডেমি। আজকে কিন্তু আমাদের লেক্স টক্সের এপিসোডে আরো একজন নতুন গেস্ট এসেছে, যাকে হয়তো তোমরা আগেও দেখে এসছো ইনস্টাগ্রামে। সো তিনি হলো অ্যাডভোকেট রূপদীপ বাস। তোমরা ইনস্টাগ্রামে কিন্তু এনাকে দেখে এসছো, বিভিন্ন লয়ের কন্টেন্টের উপর রিলস বানান। সো এগেন ওয়েলকাম টু অ্যাটর্নি ল একাডেমি। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। মাই প্লেজার। আর যেমনটা কথা হয়েছিল যে লেক্স প্র্যাকসিসের যে আমাদের ওয়ার্কশপগুলো হবে, তোমার সাথে অলরেডি আমরা আরো আলোচনা করবো বিষয়টা নিয়ে। তার আগে ভাবলাম যে এই বিষয়টাকে নিয়ে একটা পডকাস্ট করলে কেমন হয়। যারা ফার্স্ট জেন লয়ার্স আছে, আমি আগেও একটা এরকম পডকাস্ট করেছি, আচ্ছা, তো যারা ফার্স্ট জেন লয়ার্স আছে তাদেরকে কিছু ইনসাইটস দেওয়ার চেষ্টা করি। আমি কিছু কোশ্চেন সেট করে নিয়ে আসি স্ক্রিনে। আর তোমরা যারা ভিউয়ার্স আছো, রূপদীপ স্যারও কিন্তু ফার্স্ট জেন লয়ার, যার কারণে তোমরাও কিন্তু স্যারের সাথে রিলেট করতে পারবে। তো সেই ভেবে আমি কিছু কিছু কোশ্চেন সেট করে নিয়ে এসেছি। তো তুমি একদম ন্যাচারাল ওয়েতে তোমার মনে যেটা হয়, কোনো কিছু এডিটিং ছাড়া তুমি রিপ্লাই গুলো দেবে, ঠিক আছে? একদম ন্যাচারাল ওয়ে। তো চলো, আজকের এপিসোডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। আমি ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করছি। সিউর যে ল কলেজগুলো আছে বা কনভেনশনাল যে ল কলেজগুলো আছে, এরা কি লয়ার বানায় নাকি শুধু ডিগ্রি দেয়? ডেফিনেটলি খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন। মানে আজকে ডেটে দাঁড়িয়ে মানে বিইং এ ল স্টুডেন্ট আমি বলবো একদমই মানে যে সিইউর যে কোর্স আছে, মানে যে আউটডেটেড কোর্স বলো বা সিইউর যে কারিকুলাম আছে বা যে পরিমাণ বা যে ওয়েতে পড়ানো হয়, আমার মনে হয় ডেফিনেটলি সেটা শুধুমাত্র এই ডিগ্রি পর্যন্তই দেয়। আর কোনো যে লিগাল যে স্কিলস যেগুলো তোমায় ডে টু ডে অ্যাক্টিভিটি যেগুলো লাগবে প্রত্যেক দিন কোর্টে, সে কোনোটাই কিন্তু আমার মনে হয় না সিইউ শেখায় ঠিক করে। তোমার কি মনে হয় তাহলে স্টুডেন্টস যারা রয়েছে তারা কিভাবে এগুলো কোপ আপ করবে? স্টুডেন্টসের কোপ আপ বলতে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে তোমাকে প্রতিনিয়ত, নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, নিজেকে আপডেটেড রাখতে হবে। সেইগুলো মানে ওই কলেজের ভরসায় তুমি যদি থাকো তাহলে মনে হয় কিন্তু তুমি আস্তে আস্তে প্রত্যেকদিন পিছিয়ে পড়বে। এখানে কিন্তু মোস্টলি যেহেতু আমরা পড়াইও, তো একটা মোস্টলি জিনিস বা সিউ তো তোমরা দেখেছো, আমরা নিজেরাও স্টুডেন্ট ছিলাম। আলটিমেটলি ওরাও যে পড়ে, তো পড়াটা কিন্তু ওরা শিডিউল করে রাখে, এক্সাম যে অ্যানাউন্স করবে তার আগে 1 উইক আগে আমি পড়াশোনা স্টার্ট করবো। তো ওটাতে তারা ভাবে যে আমি এটা করে আমার এক্সামটা মিটে গেল, 7 আমি এসজিএ পাচ্ছি, কি 6 পাচ্ছি, কি 8 পাচ্ছি, হয়ে গেল। আলটিমেটলি আমার 10টা সেমের পর আমি ডিগ্রি নিয়ে বেরিয়ে গেলাম। আমি আবার প্র্যাকটিস করবো, অনেক কামাবো, কারণ আমি সিরিজে দেখে এসেছি খুব ইজি লাইফ। সেটা কতটা তোমার মনে হয় যে অ্যাকচুয়ালি কতটা কঠিন? আমার মনে হয় যে যারাই এই মাইন্ডসেট নিয়ে কলেজে পড়াশুনো করেছে তারাই যখন স্পেশালি যদি লিটিগেশনে আসে তারা কিন্তু একটা ম্যাসিভ ধাক্কা খায়। কারণ টু বি অনেস্ট, যদি মানে বেশিরভাগই ইভেন আমরাও একটা সময় এরকম করতাম যে জাস্ট সেমিস্টারের আগে পড়তে বসলাম, ক্লিয়ার হয়ে গেল, আমরা প্রচণ্ড খুশি। কিন্তু ইন রিয়ালিটি যখন তুমি লিটিগেশনে আসবে, তুমি যদি লিগাল কনসেপ্টসগুলো ভালো করে না বোঝো, আর টু বি অনেস্ট যদি আমি সিইউ স্পেসিফিক একটু কথা বলি তোমাকে, সিইউ একদম ডিরেক্ট কোয়েশ্চেন্স রাখে, একটা সেট অফ প্যাটার্ন কোয়েশ্চেন্স রাখে, একদম যেটা জিজ্ঞেস করছে তুমি উত্তর দিয়ে দিচ্ছ। কিন্তু সিইউ পেপারের থ্রু কিন্তু কখনোই চেক করে না যে তুমি কতটা বুঝছো, তুমি কি রিয়েল লাইফে সেই কোয়েশ্চেনটা অ্যাপ্লাই করতে পারছো আদেও। কিন্তু তোমার থিঙ্কিং অ্যাবিলিটিটা কখনোই সিইউ টেস্ট করে না। কিন্তু তুমি যখন কোর্টে আসবে তোমাকে কিন্তু কেউ লিগাল প্রভিশনস কিন্তু জিজ্ঞেস করবে না। তুমি যখন কোর্টে আসবে লোক জিজ্ঞেস করবে তুমি যে লিগাল প্রফেশনস অলরেডি যেগুলো কোর্টে শিখেছো সেগুলো তুমি রিয়েল লাইফ কিভাবে কাজে লাগাবে আর মানুষকে রেজাল্ট দিতে পারবে। তো এইটা একটা কিন্তু বিশাল বড় লুপ হোল আমি মনে করি যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা অ্যালাইড ইউনিভার্সিটি কিন্তু এই সিস্টেমে আছে। আমি একটা কোশ্চেন করতে চাই, যেটা আই গেস অনেকেই জিজ্ঞাসা থাকবে। প্রথম দিন কোর্টে ঢুকে কোন জিনিসটা দেখে মনে হয়েছিল এটা তো কেউ কোনোদিন শেখায়নি? যদি আমি তোমাকে খুব অনেস্টলি বলি, মানে
কোনো একটা জিনিসের চেয়ে সব জিনিসই আমি বলবো। প্রত্যেকটা জিনিসই আমার মনে হতো যে আচ্ছা এইটা কিভাবে হয়, মানে টু বি অনেস্ট আমি মনে করি বিং আ 5 year ইন্টিগ্রেটেড কোর্স, যদি আমরা সবাই 5 বছরে, তুমিও কি 5 বছর Same, পড়েছো? 5 5 বছর 5 বছর পড়াশোনা করেও আমি যখন কোর্টে ফার্স্ট টাইম গেছিলাম, তখন যে এক্সপিরিয়েন্সটা আমার হয় বা যে ফিলিংটা আমার এসেছিল না, সেটা ছিল ইনসিকিউরিটি। যে কখন কে জিজ্ঞেস করবে, কিছু জিজ্ঞেস করে ফেলবে, বা কখন কি ক্লায়েন্ট আমাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে নেবে যেটা আমি জানি না, বা যেটা আমি পারবো না, বা যদি কোনো সিনিয়র এমন কিছু বলে দেয়, কোনো সিচুয়েশনে ফেলে দেয় যেটা আমি কিছু জানি না। আমার তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন, যে 5 বছর পড়াশোনা করার পরও আমি কেন এই সিচুয়েশনে পড়বো। আচ্ছা। তো আমার সবচেয়ে বড় কথা, আমার যেটা প্রথম দিন মনে আছে, যে প্রথম দিন আমি যখন কোর্টে গেছিলাম, আমার সিনিয়র আমাকে কোনো তেমন কিছু কাজ করতে বলেননি। তিনি বলেছিলেন যে সারাদিনে যা হচ্ছে আমার সাথে থাকো, অবজার্ভ করো। তার পেছন পেছন আমি সারাদিন ছিলাম, অবজার্ভ করেছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে, প্রসিডিউরাল ল অতটা ডেপথে যাইনি। কিন্তু দিনের শেষে তিনি বলেছিলেন যে আমার এই যে ডায়েরিটা আছে, যে অ্যাডভোকেটরা যে পার্সোনাল ডায়েরিটা মেনটেন করে, যে কস্ট লিস্ট থেকে একটু ডেটস গুলো, নেক্সট ডেটস গুলো তুলে আনবে। আমি যখন কস্ট লিস্টও এমনি দেখতে গেলাম না, আমি তো কিছুই বুঝতে পারছি না, দেখছি সারি সারি, নামটাই জানে না, কস্ট লিস্টই জানি না অ্যাকচুয়ালি সেটাই কস্ট তো। লিস্টটা কি কোনোদিন শেখানোই হয় না। হ্যাঁ। বাট কস্ট লিস্ট হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস। একটা কেসের যদি আমি নেক্সট ডেটই না যাই, ভালো মন্দ তো পরের বিষয়, আমি যদি সেদিন অ্যাপিয়ারই না করি, হ্যাঁ। আমার তো ক্লায়েন্টের মক্কেলের দোষ হয়ে যাবে, আমার তো মক্কেলের সেটা কোনো একটা ইরেপারেবল ড্যামেজ হয়ে যাবে। তো তাই জন্য ইভেন আমি কস্ট লিস্ট পর্যন্ত আমি এম্বারেস ছিলাম, যে আমি কস্ট লিস্ট কিভাবে নেক্সট ডেটটা আপডেট করবো, কোন ডেটটা অ্যাকোয়ার করতে হবে, নেক্সট ডেটের সাথে যে পারপাসটা লেখা থাকে সেটা কি পারপাস, ওটা কোথায় লেখা, ওটা শর্টে লেখা ইভিডি। তখন জানতাম না ওটা এভিডেন্স। ইভিডি মানে আমি ভাবছি যে এটা কোথাও হয়তো নতুন সিস্টেম, আমি জানি না। তো আমার তো সবচেয়ে এম্বারেসিং ছিল এই ছোট্ট জিনিসটা, যে আমি এইটা পর্যন্ত আমাকে কেউ কখনো শেখায়নি আমাদের ল কলেজে। ওটা শেখাবেও না, লাইক সব তো নোট ভিত্তিক হয় যেহেতু, তো কোর্টরুমের বা ওই ইনসাইটস গুলো কেউ শেখাবে না। আর ডেফিনেটলি সিনিয়রদের ওরকম টাইম নেই যে তোমাকে ধরে না, ধরে না, না, জিনিসটা না। বোঝো, এটাই যেরকম কলেজে শেখানো হচ্ছে, এটা ওই এটাই, তো পসিবলও নয়। একটা জিনিস খুবই জিজ্ঞেস করতে চাই, কারণ তুমি যেহেতু ফার্স্ট জেন রয়েছো, কেউ তো গাইড করার নেই। সো অ্যাজ এ ফার্স্ট জেন ল স্টুডেন্ট, যে সবে সবে কলেজে ঢুকেছে, তুমি যেমন ঢুকেছিলে, তো তুমি ইন্টার্নশিপ কি করে সিক করবে? কলেজ এখন অনেক সময় বলছে যে তুমি যাও গিয়ে 1 মান্থ একটা ইন্টার্নশিপ করো, সে বেচারা তো জানেই না কিভাবে ইন্টার্নশিপ তুলতে হবে, কাকে গিয়ে রিচ করবে। তো এটা যদি তুমি একটুখানি আমার স্টুডেন্টস বলো বা যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে একটু গাইড করতে চাও। দেখো, টু বি ভেরি স্পেসিফিক, ইন্টার্নশিপ সিক করার সবার আলাদা প্রসেস থাকতে পারে, বা আমি যেটা নিজের জন্য অ্যাপ্লাই করেছি, আমি তোমাদের যদি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টলি নিজেকে তোমাকে আপডেটেড রাখতে হবে। আফটার অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু বুঝতে হবে এখন লটাও বেশ স্ট্যাগনেটেড, ঠিক আছে, একদম একটা স্ট্যাগনেটেড আর খুব স্যাচুরেটেড একটা প্রফেশন হয়ে যাচ্ছে। প্রত্যেক 3 বাড়ি ছেড়ে কিন্তু তুমি দেখছো একদম, কেউ না একদম। কেউ কিন্তু ল পড়ছে। তো তোমার পাড়াতেই বা তোমার ইভেন 2টো বাড়ি ছেড়েই তোমার কম্পিটিশন কিন্তু অলরেডি ওয়েট করছে। তো একদম। তোমাকে নিজেকে একদম 100% আপডেটেড থাকতে হবে। সেটা আমি বলছি না সবসময় নলেজের ভিত্তিতে একদম সম্ভব, কিন্তু নিজের সিভি আপডেট করাচ্ছে, নিজের স্পিচ আপডেট, নিজের কনফিডেন্স আপডেট, সবকিছু কিন্তু তোমাকে আপডেশনের মধ্যে থাকতে হবে। সিভি কি ইন্টার্নশিপ সিক করতে গেলে হেল্প করবে? ইন্টার্নশিপ শিফট করতে গেলে হেল্প করবে সিভি তখনই তুমি যদি এমএস ওয়ার্ডে যদি একটু কাজ জানো, Okay. তুমি যদি একটু ট্যালি বা যদি যেগুলো অ্যালাইড, যেগুলো একটা একটা যদি ফার্ম বলি বা একটা যদি সিনিয়র বলি, তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসে যে অ্যালাইড ওয়ার্কগুলো হয় কি, কারণ তুমি যদি একটা ইন্টার্ন হিসেবে ঢোকো, সিনিয়র্সের এই এক্সপেকটেশন নিয়ে তুমি কোর্টে গিয়ে মামলা করবে, ডেফিনেটলি করবে না। কিন্তু সিনিয়র্সদের তুমি হেল্প কিভাবে করতে পারবে? হ্যাঁ, একটা সিনপসিস বানিয়ে দিলে, লিগাল আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি ভালো, ইংলিশটা বা তুমি যেটাই যে একটা স্ট্রাকচার ফ্রেম করছো সেটা গঠনমূলক হচ্ছে, যেটা সিনিয়র্সদের হেল্প হচ্ছে। তো তুমি যদি এই অ্যালাইড স্কিলসগুলো বোঝো, যে একটা ইন্টার্ন হিসেবে কোন স্কিলসগুলো কাজে লাগে, আমার মনে হয় কিন্তু ডেফিনেটলি তুমি অন্যদের চেয়ে বেটার থাকবে। আর অন্যদের চেয়ে বেটার থাকলে শুধু হবে না, তোমাকে কিন্তু ঠিক জায়গায় সময় মতো অ্যাপ্লাই করতে হবে এই নলেজগুলোকে। আমি যতটা শুনেছি তুমি ব্যাংকশাল কোর্টেও প্র্যাকটিস করো। হ্যাঁ, হ্যাঁ, ব্যাংক So, সবাই তো হাইকোর্ট নিয়ে মাতামাতি করে, ব্যাংকশাল কোর্ট নিয়ে তুমি কি বলতে চাও? দেখো, হাইকোর্টে নিয়ে ডেফিনেটলি হাইকোর্ট হচ্ছে মানে আমাদের স্টেটে সবচেয়ে হাইয়েস্ট জুরিসডিকশন হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। আমার প্রচুর বন্ধু ক্যালকাটা হাইকোর্টে করছে, প্রথম থেকেই তারা ক্যালকাটা হাইকোর্টে করে এসছে, আর তারা দারুণ করছেন, দে আর ডুইং এক্সেলেন্ট। তবে আমার প্রথম থেকেই আমি মানে জবে থেকে আমার একটু সেন্স হয়েছিল যে এই প্রফেশনে আমি কি করতে চাই, হোয়াটস মাই পারপাস এই প্রফেশনে। তখন থেকে আমি একটা জিনিস নিয়ে খুব ক্লিয়ার ছিলাম যে হাইকোর্টে তো যাব, বাট হাইকোর্টে কখন একটা মামলা যায়, হাইকোর্টে একটা মামলা যায় নয় রেড জুরিসডিকশনে যাচ্ছে, না হলে ক্রিমিনাল রিভিশনে যাচ্ছে, না হলে কোনো একটা অ্যাপিলে যাচ্ছে, মানে অ্যাপেলেট জুরিসডিকশন। আর হাইকোর্টের কিছুটা একটা অরিজিনাল জুরিসডিকশন আছে, কিন্তু মেনলি একটা মামলা অলরেডি হয়ে এসছে,
সেটাই পরে হাইকোর্টে যাচ্ছে। কিন্তু যে মামলাটা অলরেডি হয়ে আসছে সেইটা তো মামলার ক্রাক্স, মামলার বেসিকটা। তো আমি যদি বেসিকটা একটা কোনো মামলার যেতে চাই তাহলে আমাকে ডেফিনেটলি ডিস্ট্রিক্ট কোর্টে একবার ট্রায়াল কোর্টে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে নিচে কি কাজ হচ্ছে। এটা না একটা পড়া থেকেও আমি রিয়েলাইজ করেছি স্টুডেন্টসদের মধ্যে একটা ঝোঁক রয়েছে। ফার্স্ট টাইমে ঢুকলাম, আমি হাইকোর্টে গিয়ে ইন্টার্নশিপ করতে শুরু করে দেখাবো হাইকোর্টে আমি লয়ার, ছবি তুললাম হাইকোর্টের গ্যারেজ পার্কিং লটের সামনে গিয়ে পিছনে হাইকোর্টের ছবি, আমি একটা বিশাল বড় লয়ার হয়ে যাচ্ছি। আদৌ হেল্প করে? কারণ ওটা দেখে অনেকে ফোমোতে পড়বে যে আমি কিছু করছি না, আমি বাড়ি বসে রয়েছি। হ্যাঁ, আমার মনে হয় এটা, তবে এটা আমি একটা পার্সোনাল ওপিনিয়ন রাখছি, আমার মনে হয় এটা হেল্প করাচ্ছে একটু বেশি, আরো আনহেল্পই করছে, মানে একটু মানুষকে দূরেই ঠেলে দিচ্ছে। কেন আমি বলছি কি, আমাকে একটা এক্সাম্পল দিই। যারা ইনিশিয়ালি হাইকোর্টে যাবে, হাইকোর্টে তোমার ঠিকঠাক, হাইকোর্টে যারা জুনিয়র অ্যাডভোকেটসদেরও ঠিকঠাক অপরচুনিটিস পেতে কিছু বছর লেগে যায়। তো অ্যাজ এন ইন্টার্ন তোমার হাইকোর্টে তেমন কিছুই কাজ থাকবে না ইনিশিয়ালি, হার্ডলি তোমাকে একটা সিনপসিস করতে হতে পারে, আর মেনলি ওই কেস ট্র্যাকিং, কোন কোর্টে কি কেস চলছে। তো হাইকোর্টে আমার মনে হয় কিছুদিন পরেই কিছু ইন্টার্নস গিয়ে তারা একটু মানে বিরক্ত লেগে যায়, একটা তাদের মোনোটোনাস লাগে, আর তারপর তারা প্র্যাকটিস থেকেই একটা হয়তো ঝোঁকটা তাদের সরে যায় যে আচ্ছা লিটিগেশন মানেই কি এইটা, কিন্তু তারা তো অ্যাকচুয়াল লিটিগেশনের টেস্টটাই জানে। তো আমার মনে হয় ডেফিনেটলি তুমি যদি হাইকোর্টে করো, হাইকোর্টে তোমার সিনিয়রের সেই ফার্ম আছে বা চেম্বার আছে, একটু ল্যাভিশ লাইফ তুমি লিড করতে পারবে। কিন্তু তোমার যদি কোর্টটা বুঝতে হয়, ক্র্যাক্সটা বুঝতে হয়, যেটা আমি অ্যাজ এ অ্যাডভোকেট আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছি, কারণ শেখার তো কোনো শেষ নেই। আমি ডেফিনেটলি প্রত্যেকদিন আমি চেস করছি যে নতুন কি শিখবো। তুমি কিন্তু লোয়ার কোর্ট থেকেই আমার মনে হয় স্টার্ট করাটা অনেক বেশি বেটার হয়, কারণ তুমি ওখানে ফ্যাক্টস, বেসিক লস, কিভাবে একটা কেস পুলিশ স্টেশন থেকে কিভাবে কোর্টে উঠছে সেটা থেকে তুমি জানো। আর ভার্সেটিলিটি ওখানে অনেকটা বেশি। অনেকটা বেশি। অ্যাজ এ ফার্স্ট জেনারেশন লয়ার, তোমার ফার্স্টেই কোর্টে গিয়ে এমন কোনো কোর্টরুম এক্সপিরিয়েন্স আছে যেটা তুমি এখনো ভুলতে পারোনি? হ্যাঁ, এমন একটা এক্সপিরিয়েন্স আছে, মানে সেটা আমি যখন মানে এখনো ভাবি, বেশ আমার একটা রোমহর্ষক মুহূর্ত আর কি। মানে প্রথম দিনই মানে সিনিয়র আমাকে বলেছিল যে কোর্টরুমের একটা জেল থেকে, মানে কোর্টরুমে যারা মানে কোর্টে যে কাস্টাডিতে আসে, যারা কোর্টে যে জিআরওর ওখানে কাস্টাডিতে আসে, তাদের একটা জেল করাতে হয়। তো আমাকে বলেছিল যে ওয়াকালতনামা নিয়ে যাও, কি ওখানে একটা থাম ইমপ্রেশন নিয়ে। আমি বুঝতাম না, একদমই নাইভ ছিলাম, জুনিয়র ছিলাম, গেছি থাম ইমপ্রেশন নিয়ে এসেছি। তখন প্রশ্নও পর্যন্ত করিনি অ্যাকচুয়ালি উনি কোন ক্রাইমে উনি অ্যাকিউজড আছেন। আচ্ছা, পরে এসছি 2টোর সময়, যে জিআর ফাইল তোলা হয়েছে, মামলাটা যখন করতে এসে তখন আমি বুঝতে পেরেছি উনি একজন মার্ডারের, ওনার অ্যাকিউজেশন আছে ওনার এগেইনস্টে 302। আচ্ছা। তো পরে যখন আমি জানতে পারি ঘটনাটা, মানে ফার্স্ট জেনারেশন লয়ার, কোনো আইডিয়া নেই, কোনো ব্যাকিং নেই, একটা যে সামনে থেকে এরকম একজন অ্যাকিউজেশনস আছে তার সাথে আলাপ, মানে যে মার্ডার করে এসছে এরকম সাসপেক্ট, তার গিয়ে সোজা থাম ইমপ্রেশন নিচ্ছ, তার থাম ইমপ্রেশন নেওয়া, মানে আমার কাছে একটা, মানে পরে বুঝতে পারছি আচ্ছা এটা দিস ইজ রিয়েলি হ্যাপেনিং। আচ্ছা, এটা না খুব ইন্টারেস্টিং বিষয়, যারা কারণ আগের পডকাস্টে আমি আমার বাবার সাথে করেছিলাম, সেখানে একটা ক্রাইম কেস নিয়ে বলেছিলাম, সেটা শুনে সবাই খুব মানে অবাক হচ্ছে যে কি হয়েছে। ক্রাইম কেসটা বেসিক্যালি হয়েছিল কি, মাথা কেটে মাথাটাকে অন্য জায়গায় ফেলে সেটা নিয়ে ফুটবল খেলেছে, ঠিক আছে, তো একটা হিনিয়াস ক্রাইম মনে হচ্ছে। বাট এইগুলো কিন্তু লোয়ার কোর্টসে খুব কমন, গ্রামে গঞ্জে এরকম খুবই একটা বাজে সাইড তোমার এটা, যে কিছু কিছু পার্টিকুলার ক্রাইম মিডিয়ার চক্করে করে হাইলাইটেড হচ্ছে ডেফিনেটলি, বাট মোস্টলি যেগুলো লোয়ার কোর্টসে হচ্ছে বা একটু সাইড অঞ্চলে, আমাদের যেমন বসিরহাট অঞ্চলে ওখানে, ওইখানে এরকম হাসনাবাদ ওই সাইড ফাইডে প্রচুর কেস ফেস হয়, শোনা যায় যেগুলো এরকম। কিন্তু রেপ কেস বলো, মার্ডার কেস বলো, এগুলো খুব কমন। তো এইটা তুমি কোর্টে গিয়ে আস্তে আস্তে, তুমি ফার্স্ট জেন হোক, তুমি আস্তে আস্তে তো প্র্যাকটিস করতে হতে এক্সপিরিয়েন্স হচ্ছে, কোর্টে গিয়ে এটা কেমন ইউজ টু হচ্ছে যে এত এরকম ক্রাইমস রেট বিশাল। মানে ট্রায়াল কোর্টসে মানে এরকম হাজারো কেস পড়ে আছে যেগুলো লাইমলাইটেই আসছে না, যতক্ষণ না হাইকোর্টে আসছে, কেউ কোয়াশিং এ আসছে বা অ্যাপিলে আসছে, বা রিটে কেউ কিছু অ্যাপিল করছে। এবার ব্যাপারটা হলো, মানে আমারও এরকম একটা দেখা আছে, মানে যেখানে একটা মানুষ আরেকজনকে স্ট্যাপ করেছে, তাকে মেরেছে নৃশংসভাবে, তারপরে আর মেইন যে ওখানটা ক্রাক্স ম্যাটারটায়, মানে যাকে মেরেছে তার ওয়াইফই এড করেছে। আচ্ছা, কারণ যে মানে অ্যালেজড যে মেরেছে তার সাথে ওই লোকটার ওয়াইফ যে মারা গেছে, তারা একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে ছিল। আচ্ছা, তো পুরো সেই এড করেছে, ইভেন তারা দুজনেই পরে কাস্টাডিতে একসাথে থাকে। তো এখন কি হয়েছে যে মহিলাটা তো কাস্টাডি থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখন সেই উল্টে টাকা দিচ্ছে যাতে এবার অ্যাকিউজকে বের করানো যায়। তো এটাও আমি দেখেছি, ক্রাইম পেট্রোলের একদম একদম, মানে এটাও আমি দেখেছি। সো একটা জিনিস জানতে চাই, তুমি যেহেতু প্র্যাকটিস করছো, শুরুতে
ড্রাফটিং কি বেশি ইম্পর্টেন্ট নাকি আর্গুইং? কারণ শুরুতে মনে হয় না আর্গুইং করতে তোমাকে সুযোগ দেওয়া হবে। আমার মনে হয় ড্রাফটিং বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি যখনই পাস আউট করবে তুমি কিন্তু সিনিয়র্সরা তোমার থেকে মেনলি ড্রাফটসই তোমার থেকে এক্সপেকটেশন। মানে সেখানে কি বলবে একটা সিনিয়র তোমাকে? একটা সিনিয়র মানে মেনলি বলতে পারে যে যেহেতু সিনিয়রের তোমার তো হাতে ধরে করানোর তো সময় নেই, সিনিয়র তোমাকে বলবে যে দেখো ভাই রাফলি দিস ইজ মাই এরিয়া অফ প্র্যাকটিস, আমার ভাই কালকে এই ম্যাটার্সগুলো আমার কেস ডায়েরিতে আছে, তো তুমি কালকে সকালে এসে এই ড্রাফটসগুলো রেডি রাখবে। কোনো মামলায় 370, কোনো মামলায় টাইম পিটিশন, ঠিক আছে, কোনো মামলায় অ্যাডজর্নমেন্ট, এরম সো অন অ্যান্ড সো ফোর্থ। তো তোমাকে কিন্তু ড্রাফটিংটাই প্রথমে ভালো মতো করে শিখতে হবে। এখানে একটা জিনিস বলছি, এটা তো তুমি দেখেছো যে যা পড়ানো হচ্ছে তার না কোনো বই এসে এগুলো লেখা থাকছে, বা অ্যাজ সাচ সেরকমও কেউ তোমাকে ধরে ধরে শেখাবে। তা একটা স্টুডেন্ট বেচারা সে সবে সবে ঢুকেছে, তাকেও গাইড করার কেউ নেই। তো আর কনভেনশনাল কোচিং গুলো ওরকম ভাবে শেখাবে না, বা কলেজেও শেখায় না, আমি তো অ্যাটলিস্ট পাই। তো সেখানে স্টুডেন্টরা কিভাবে নিজেকে ইমপ্রুভ করবে? ওকে তো শেখানোরই নেই কেউ অ্যাকচুয়ালি। তুমি যে বলছো ড্রাফটিং লাগবে, সিনিয়র বলে দিল ড্রাফটিং করে নিয়ে, ও তো ইউটিউবে গিয়েও তো খুঁজে পাবে না, বা চ্যাট জিপিটি কে বললে এই করে দেয়, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি খুব একটা ভ্যালিড নয়। তো সে কি করতে পারে এখন? দেখো, যে যে জিনিসটা আমার জন্য ওয়ার্ক করেছিল, তোমাকে যদি ড্রাফটিং এ মাস্টারি করতে হয়, আর প্রথমেই বলে রাখি ড্রাফটিং কিন্তু কোনো শেষ নেই মাস্টারি, মানে 1000টা লেভেলস আছে ড্রাফটিং। তোমায় যদি ড্রাফটিং এ মাস্টারি করতে হয়, প্রথমে তো তোমায় ক্র্যাক্সটা বুঝতে হবে যে একটা ড্রাফটে কোন কোন জিনিসগুলো থাকে। আমার কস্ট টাইটেল থাকছে, ঠিক আছে, আমার স্যালিউটেশন হচ্ছে, লাস্টে প্রেয়ার হচ্ছে, মেন বডি আছে, ড্রাফটে কোনটা লিখবো, ড্রাফটে কোনটা লিখবো না, ড্রাফটে কোনটা আবছা রাখবো, ড্রাফটে কোনটা হাইলাইট করবো, এতগুলো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আছে ড্রাফটে। এইগুলো উইথ টাইমই তুমি শিখতে পারবে, বাট কিছু জিনিস ডেফিনেটলি হেল্প করে যদি তোমার কোনো ড্রাফটে তুমি যদি বই ফলো করছো, বা তুমি যদি কেস লস পড়ছো, কেস লস তুমি যদি বারবার পড়তে থাকো, যে আমার যে রিসাইটালস আছে, আমার যে আর্গুমেন্ট আছে, কেস লতে লাস্ট সিনিয়র অ্যাডভোকেটসরা কি কি নিয়ে কথা বলেছে, কোন কোন জিনিসগুলো উল্লেখ করেছে, যাতে আলটিমেটলি জাজমেন্টটা তাদের ফেভারে গেছে, আমি কিন্তু এই জিনিসটা স্টাডি করে আমার ড্রাফটস কিন্তু সিগনিফিকেন্ট ভাবে বেটার হয়েছে। আর যদি তারপর দিনের শেষে কোনো একটা মেন্টার থাকে যে তোমার কিন্তু হাতে ধরে একটু শিখিয়ে দেবে, যেটা আমাদের ফিল্ডে খুবই কম আছে, ডেফিনেটলি হেল্পস। ডেফিনেটলি রেয়ার। তো আজকে যেহেতু এআই এর যুগ, সেখানে চ্যাট জিপিটি বলো, জেমিনাই বলো, ক্লড বলো, এসবগুলো ড্রাফটিং এ কতটা হেল্প করে? যদি আমি বলি ড্রাফটিং এ যদি তোমার বাল্ক ড্রাফট থাকে, ইট হেল্পস, ডেফিনেটলি ইট হেল্পস, বাট ইউ কান্ট ফুললি রিলাই অন চ্যাট জিপিটি বা এই সমস্ত। আর সেখানে কি ভুল ইনফরমেশন দেয়? ভুল ইনফরমেশন থাকে কিছু সময়, কারণ পুরোটাই তো এনক্রিপ্টেড, পুরোটাই ওরা স্টাডি করছে। এবার তাতে এই যে এআই বলে সবসময় যারা প্রুফ রিডিং করছে, তাদের থেকেও কিছু জিনিস মিস আউট হয়ে যাচ্ছে, কিছু জায়গায় লুপ হোলস থেকে যাচ্ছে। তো অনেক সময় কিন্তু ভুল ডেটা বা ভুল আমাদেরকে কিন্তু ইনফরমেশনও দেয়। তো এবার অনেক সময় হচ্ছে যেরকম সুপ্রিম কোর্টে কিছু জাজেরাও এতে অবজারভেশন দিয়েছে যে চ্যাট জিপিটি থেকে নামানো কিছু সময় ড্রাফট সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাচ্ছে, যে এরকম কেসেসই হয়নি, সেই সাইটেশনও দিয়ে দিয়েছে। তো ডেফিনেটলি ইউ ক্যান ইউজ ইট নিজের কাজে হেল্প করার জন্য, বাট ইউ কান্ট ফুললি রিলাই। তোমাকে রিলাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, তোমার রিলাই কিন্তু নিজের রিয়েল ইন্টেলিজেন্সেই কিন্তু করতে হবে দিনের শেষে। পারফেক্টলি কোটেড। সো এমন একটা স্কিল বলো যেটা কলেজ তোমাকে শেখাতে সক্ষম হয় না, যেটা তোমাকে নিজে গিয়ে শিখতে হবে। তা আমার যে স্কিলটা টপ অফ দ্য হেড আছে এখনো হচ্ছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা। ওকে। যে একটা যদি তুমি স্ট্যাটিউট যেটা অলরেডি জানো, ল প্রভিশনস যে তুমি অলরেডি জানো, সেটা কিভাবে অ্যাপ্লাই করবে। কারণ সবাই কলেজে এটাই শেখায় যে সেকশন 154 এফআইআর, সেকশন 173 চার্জশিট, কিন্তু সেটা কিভাবে অ্যাপ্লিকেশন হবে। আমি যে এই জিনিসগুলো জানি, কিভাবে একটা এফআইআর আলটিমেটলি রেজিস্টার হয়ে কোর্টে আসছে, বা চার্জশিট পুলিশ কখন দিচ্ছে, কি ডিউরেশন, কিভাবে দিচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু কখনোই শেখায় না। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, এই সমস্ত জিনিস কিন্তু একটা স্টুডেন্টকে বাইরের থেকে উইথ টাইম শিখতে হচ্ছে। আচ্ছা, এখানে একটা স্টুডেন্ট কিভাবে ল্যাক করবে কোর্টে গেলে? স্টুডেন্টের মানে মেইন যে জায়গা, যেখানে আমার মনে হয় যে সবার মুখে আছে না, যে একটা ফার্স্ট জেনারেশন লয়ার যে কিছু সে জানে না, ক্লুলেস থাকে, এই কারণেই সে জানে না, তাকে কেউ হাতে মানে ধরিয়ে বোঝানোর নেই যে তুমি যে আইনটা জানছো সেটা কোর্টে গিয়ে কিরম ভাবে তুমি এক্সপেক্ট করবে। কারণ 5 বছর তো সে যেটা শিখছে সেটা লিখে দিয়ে চলে আসছে, কিন্তু এখন তো সেই বিষয় থাকবে না কোর্টে গিয়ে এবার লোক তোমাকে টেস্ট করবে সত্যি। তো এই জায়গাটা তুমি যদি নিজের ওপর যদি সেলফ ওয়ার্ক করতে পারো, বা তুমি যদি কোনো মেন্টার পাও যে তোমাকে হেল্প করতে পারে তোমার আর্লি কেরিয়ারে, আর যদি তুমি
নিজের ডিগ্রিতে যখন চলছে, তোমার যখন পড়াশোনা চলছে, সেই সময় সেই সময় যদি তুমি আইডেন্টিফাই করে নাও যে হ্যাঁ আমি এই জিনিসগুলোতে ল্যাক করছি আর আমাকে এইগুলো ইমিডিয়েটলি ওয়ার্ক করা উচিত, আমার মনে হয় সে যখন পাস আউট করে বেরোবে তার কিন্তু 100% চান্স থাকবে অন্যদের থেকে কিন্তু এগিয়ে যাওয়া। আচ্ছা, এটাই কি তোমার মেন কারণ এই কোলাবোরেশনে যে আমার কথাটা বলছিলে? আমার কিন্তু মনে হয় যে এটা ওয়ান অফ দ্য রিজন লেক্সেট প্র্যাকটিসে আনার জন্য। কারণ কতদিন আমরা এরকম একটা আইডিয়া নিয়ে চলবো যে ফার্স্ট জেনারেশন লয়ার কিছু জানে না। ইটস হাই টাইম নাও, আমার মনে হয়েছে যে এবার কিছু শেখানোর বা নিজে একসাথে শেখার দরকার আছে। যে দিনের শেষে যখন এরপরে কেউ ইন্টারভিউ দিতে যাবে বা এরপরে কেউ যখন সিনিয়র অ্যাডভোকেটের কাছে যাবে ইন্টার্নশিপ অপরচুনিটিস নিয়ে বা ডিগ্রি পাওয়ার পর, তাদের মাথায় কি যাতে একটা কনসেপশন থাকে নিজের যে আমিও কারোর চেয়ে কিছু কম নই, আমিও জেনেই তার কাছে যাচ্ছি। বুঝতে পারছি। তা এখানে অনেক আমাদের স্টুডেন্টসরাও দেখছে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, লেক্সেট প্র্যাকটিস যেখানে প্র্যাকটিক্যাল ল ওয়ার্কশপগুলো হবে আমি অ্যানাউন্স করেছিলাম, ওটা কিন্তু স্পেসিফিক্যালি আপাতত যেহেতু আমাদের অফলাইনের সিটসও লিমিটেড রয়েছে, এখন কিন্তু আমাদের লিমিটেড থাকবে এটা অনলি অ্যাটর্নি ল একাডেমি যারা কারেন্টলি সেমিস্টার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য। রূপদীপ স্যার পার্সোনালি আসবে। তো অনেকের ওইটা নিয়ে ডাউট ছিল অ্যাকচুয়ালি লেক্সেট প্র্যাকটিসে কি করা হবে, তো তুমি যদি একটু শেয়ার করো যে কিভাবে জিনিসগুলোকে করা হবে। লেক্সিট প্র্যাকটিসে আমাদের মেইন যে স্ট্রাকচারটা আমরা ভেবেছি, প্রথমে আমরা যে কোর স্কিলস যেগুলো আছে লিটিগেশনে সেগুলো তো ডিসকাস করবোই, সেগুলো ডিসকাস করব যেগুলো তোমাদের অলরেডি সিলেবাসে আছে, সেই সমস্ত জিনিসগুলোকে একসাথে কম্বাইন করে, যাতে কোনো রকম তোমাদের আনওয়ান্টেড বা যদি তোমরা মনে করো যে না আমি বুঝতে পারছি না এই জায়গাটা তো আমি কোনোদিন শিখিনি, তো সেইটা না হয়। তোমরা অলরেডি যেগুলো পড়ছো সেগুলোর অ্যাকচুয়াল লিগাল ইমপ্লিকেশন কোর্টে গিয়ে কেরাম করতে হবে বা কোন জিনিসগুলো তোমাকে এক্সপেক্ট করতে হবে যে কোর্টে গিয়ে কিন্তু আমি এই বাউন্সারগুলো ফেস করতে পারি, তো সেইখানে আমরা কিন্তু শেখাবো যে তুমি কিভাবে সেই সমস্ত ট্রিকি সিচুয়েশন ট্যাকেল করতে পারবে। তাহলে তো আমার মনে হয় ফার্স্ট সেশনটা যেটা জুলাইয়ের সেকেন্ড উইকে রাখার কথা বলা হচ্ছিল, ওটা আই গেস ওরা মোস্টলি যারা রয়েছে ওদের তো ফার্স্ট সেমি কন্ট্রাক্ট অ্যাড হয়ে যায়। তো কন্ট্রাক্ট ল দিয়ে যদি স্টার্ট করা যায়, যে ওরা পড়েছে যেহেতু কন্ট্রাক্ট, ওরা পড়ে এসে যে ভ্যালিড কন্ট্রাক্ট কি করে ক্রিয়েট হবে, ওরা নোট ফোট লিখে দিয়ে চলে এলো অ্যাগ্রিমেন্ট এই সেই। তো অ্যাগ্রিমেন্টটা কি করে ড্রাফট করবে, কি কি এলিমেন্টস লাগে, একটা প্রভা কেউ এসে তোমাকে বললো তুমি একটা ল স্টুডেন্ট, এই তুই তো ল পড়ছিস, আমাকে একটা রেন্ট অ্যাগ্রিমেন্ট লিখে দেখাতো, সে ব্যবসা খেয়ে যাবে। সেটা কি, আমি তো অ্যাগ্রিমেন্ট পড়ে এসেছি, এখন ল দিয়ে এনফোর্সিয়েবল না, আমি কি লিখবো, কি হবে। তো সেটা তুমি কি বলতে চাও ওদেরকে, যে কিভাবে শেখানো হবে, কি আদৌ শেখানো হবে কিনা এগুলো? তা আমাদের ওটাই টার্গেট আছে যে ফার্স্ট ক্লাসে আমরা যখন কন্ট্রাক্টটা দিয়ে শুরু করছি, তো কন্ট্রাক্টের বেসিক এলিমেন্টস যে কোর এলিমেন্টস যেগুলো তোমরা বইতে পড়ছো সেটাকে তো একটা অন্যভাবে আমরা ডিসকাশন করবো, এটা তুমি আর জীবনে না চেষ্টা করেও যাতে না ভুলতে পারো, সেটাতে তো একটা আমাদের অ্যাটেম্প্ট থাকবে। তার সাথে সেটা যখন তোমরা ড্রাফটস করবে, ড্রাফট যখন তোমরা এরপরে যখন বিভিন্ন টাইপের ড্রাফট করবে সেইগুলো আমরা ডিসকাস করবো, যাতে ড্রাফটে কোনো লুপহোলস যাতে না আসে, সেটা যাতে হয়। আর সেকেন্ডলি এই যে ড্রাফটের যদি লুপহোলস আসেও, লুপহোলস থেকে যে একটা ম্যাটার কিভাবে কোর্ট অবধি যায়, কোর্টের যে কি কি রেমেডিস আছে, আমরা কিন্তু সেই সমস্ত জিনিস নিয়ে ডিসকাস করবো ওই সমস্ত ক্লাসে। তাহলে তো খুবই হেল্পফুল হবে আই গেস। আই হোপ আমরা এখানে একটা আই গেস তোমার প্রমিস করা উচিত, কারণ যারা আসে মোটামুটি অ্যাটর্নি ল একাডেমিতে আমরাও প্রমিস করি আমাদের বেস্টটা দেওয়ার, যে হাতে কলমে জাস্ট ওই বলতে হয় যে ড্রাফট শেখানো হবে, ওয়ার্কশপ অর্গানাইজ করা হচ্ছে, সব একদিনে শিখিয়ে দিয়ে বেরিয়ে যাওয়া হলো, ওরকম হবে না। অ্যাকচুয়ালি হ্যাঁ এই জিনিসটা একটা স্টুডেন্টের কোড ডেভেলপ করতে হেল্প করবে, যেটা অ্যাকচুয়ালি লাগে সেই রকমই হেল্প আমাদের স্টুডেন্টসগুলো পেয়ে যাবে। ডেফিনেটলি আমার প্রমিস থাকবে, যারা ভিউয়ার যারা দেখছো, যারা অ্যাটর্নি একাডেমির যারা স্টুডেন্টস, আর অরণিকে নিজেকেও পার্সোনালি আমি কথা দিয়ে রাখলাম যে তোমরা যখন ক্লাস করবে, তোমরা যখন ক্লাস শেষে বাড়ি যাবে, তো তোমরা আই হোপ ফিল করবে যে হ্যাঁ এনাফ ভ্যালু পেলাম এই ক্লাস থেকে। আর আমার জিনিসগুলো এমনভাবে ডিজাইন করার চেষ্টা করছি আমি, আর সেগুলো ওরমভাবে ইমপ্লিমেন্ট করব যে আমি যেগুলো পাইনি বা যেগুলো আমাকে দেওয়া উচিত ছিল আমি সেইগুলো এখন তোমাদের দেওয়ার চেষ্টা করব। খুবই খুবই গ্রেট ইনিশিয়েটিভ। অ্যান্ড এটা আমরাও তুমি জানো কিনা জানি না, আমরাও কিন্তু আমাদের যারা স্টুডেন্টস রয়েছে ওখানে কোনো কিছু ফিস নেওয়া হচ্ছে না। আচ্ছা দ্যাটস এ গ্রেট ইনিশিয়েটিভ। আর কি অনেকে বিজনেসের জন্য করা হলো, এরকম নয় যে ওরা অলরেডি পড়ছে, বাট এগুলো আলটিমেটলি না শেখালো আমাদেরটা চলে যাবে। কিন্তু শেখানো তো উচিত না, অ্যাকচুয়ালি আমাদেরকেও শেখায়নি যে আলটিমেটলি কোর্টে গিয়ে কি হচ্ছে কি। তো টোটালি জিনিসটাকে ফ্রি রাখা হয়েছে। দ্যাটস এ গ্রেট ইনিশিয়েটিভ। এখন ফ্রি মানে ওদের এটাও বুঝতে পারবে যে কতটা ফ্রি হওয়ার পরও কতটা ইনসাইটফুল জিনিস এগুলো অর্গানাইজ হতে চলেছে। সো ডেফিনেটলি যারা ইন্টারেস্টেড আছো, আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা জানো,
এখানে শো করছে স্ক্রিনে, তোমরা সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো রেজিস্ট্রেশনে কি কি প্রসিডিওর আছে। কিন্তু অলওয়েজ রিমেম্বার, এই ওয়ার্কশপগুলো কিন্তু লিমিটেড টু অ্যাটর্নি ল একাডেমি সেমিস্টার স্টুডেন্টস অনলি। সো রূপদীপ স্যার ফ্রম নাও অন অ্যাটর্নি ল একাডেমিতে কিন্তু গেস্ট লেকচারার এবং ডিরেক্টর অফ কোর্ট রুম প্র্যাকটিস। তো তিনি এই যে পজিশনটা সার্ভ করবেন, আপকামিং ডেজে লেস প্র্যাকটিস থেকে যা যাই সেমিনার অর্গানাইজ করা হবে, ওয়ার্কশপ অর্গানাইজ করা হবে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট হবে। সো তুমিও জেনে গেলে, অ্যান্ড আমাদের ট্রাই থাকবে আমাদের এন্ড থেকে যতটা সম্ভব তোমাকেও হেল্প করা যায়, এবং তোমার ট্রাই থাকবে ডেফিনেটলি যতটা সম্ভব স্টুডেন্টসদেরকেও এনলাইট করা যায়। আমার চেষ্টা এটাই থাকবে যাতে 100% ভ্যালু আমি আমার এন্ড থেকে প্রোভাইড করতে পারি তোমাদেরকে। আর থ্যাংক ইউ, মানে স্টুডেন্টের কথা তোমরা এত ভাবছো। মানে আই হ্যাভ মানে বিন উইথ সেভারাল আদার ইনস্টিটিউশনস, যাদের সাথে আমার বিভিন্ন সময় তাদের সাথে কথাবার্তা হয়েছে আমি যখন নিজেও স্টুডেন্ট ছিলাম। বাট দ্য ওয়ে ইউ গাইজ আর ডুইং, মানে যেরম ভাবে করছো, যেরম ভাবে ডিজাইন করছো, আমি মনে করি না যে আশেপাশে কিন্তু এরম হচ্ছে। তো কংগ্রাচুলেশনস টু ইউ গাইজ, থ্যাংক ইউ। যারা তোমরা আছো। মানে অডানিকে আমরা ক্যামেরার সামনে দেখছি, যারা পেছনেও আছে ব্যাক এন্ডে, যারা সমরেশদা আছেন, যারা আছে। তো ডেফিনেটলি দারুণ কাজ করছো তোমরা। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংকস টু মাই হোল টিম। অ্যাকচুয়ালি প্রত্যেকেই, অনেকের নাম তো সবাই চেনে না, যারা যারা টিম মেম্বার্স আছে প্রত্যেকেই কিন্তু যাই সেমিনার হোক বা যাই অর্গানাইজ করা হোক, প্রত্যেকে একদম মন প্রাণ দিয়ে চেষ্টা করে একদম বেস্ট যাতে এক্সেল করা যায়। অ্যান্ড রূপদীপ স্যার এখন আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। তো স্যারের সাথে পার্সোনালি তোমরা মিট করতে হবে, দেখা করতে পারবে। একটা জিনিস কিন্তু মনে রাখো, তোমাদের এই সেমিনারগুলোর কিন্তু রেজিস্ট্রেশন অফলাইন সেন্টারে এসেই হবে। তোমরা অফলাইন সেন্টার ভিজিট করে আপকামিং যে ডেট থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তারপরে তোমরা নিজের নামগুলো লেখাতে পারবে। সো রূপদীপ, খুবই ভালো লাগলো কথা বলে তোমার সাথে, আর এক্সপেক্ট করবো এরকম আরো টুকটাক সেশন অর্গানাইজ করা যেতেই পারে। ডেফিনেটলি, মানে আমাদের চেষ্টা থাকবে বিভিন্ন জিনিস যেগুলো আগে কোথাও সেরকম ভাবে করা হয়নি বা ভাবাও হয়নি, সেগুলো নিয়ে আসার তোমাদের কাছে। এটা কিন্তু টোটালি, মানে আমি কোশ্চেন সেট করে নিয়ে এসেছি, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। টোটালি কিন্তু একদম স্ক্রিপ্টেডই না জিনিসটা, পুরো র এখান থেকে শুট করা হচ্ছে। সো আমি তোমাকে আরেকটা জিনিস পিচ করতে চাইছি লাস্টে, সেটা হচ্ছে পরবর্তীকালে এরকম কোনো টপিক ওয়াইজ কোনো একটা পার্টিকুলার যেটা খুবই ইনসাইটফুল হবে, এর উপর কিন্তু আমরা এরকম পডকাস্ট অর্গানাইজ করতে পারি। ডেফিনেটলি, মানে খুব ভালো হবে। মানে যদি আমরা নিজেদের আপডেটেড রাখতে পারি বিভিন্ন টপিক নিয়ে, দারুণ হবে। কোনো কারেন্ট যে টপিকগুলো হাইলাইটেড অবস্থায় রয়েছে, যেগুলো নিয়ে সোসাইটি কথা বলা উচিত, যদি কেউ কথা নাও বলে তাও আই গেস কথা বলা উচিত সাধারণ মানুষের অ্যাওয়ারনেসের জন্য। সো চেষ্টা করবো তাহলে ওরকম কিছু যদি অর্গানাইজ করা যায়। ডেফিনেটলি, আমাদের যখন সামনে মাইক আছে আর আমার যখন আর্টিকেল 19 আছে আমাকে প্রোটেক্ট করার জন্য, Definitely. আমার মনে হয় আর্টিকেল 21 এর সাথে রাইট টু লিবার্টি নিয়ে আমরা লিবারেল হব কথা বলার জন্য। ডেফিনেটলি। সো খুবই ভালো লাগলো। Bye. তাহলে দেখা হচ্ছে লেক্সেট প্র্যাকটিসে, দেখা হচ্ছে সবার সাথে। তোমাদের সাথেও দেখা হচ্ছে কিন্তু। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লেখো কারা কারা ওই দিন আসতে চাও, কারা কারা রেজিস্ট্রেশন করতে চাও। আর যদি তোমাদের খুব ইন্টারেস্ট দেখি তাহলে সিটস আমরা ডেভেলপ করতে পারি, দুটো সেশন অর্গানাইজ করবো। অসুবিধা আছে? না না, আমার তো অসুবিধা নেই। তাহলে ডেফিনেটলি কিন্তু হয়ে যাবে। রূপদীপ স্যারও অ্যাসুরেন্স পেয়ে গেলে সিট আমরা এক্সটেন্ড করতে পারি, অ্যান্ড কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সো ঠিক আছে, তাহলে বাই এভরিওয়ান। Bye. আবার দেখা হবে লেক্সেট প্র্যাকটিসে নতুন কোনো এপিসোডে নতুন কোনো একজনের সাথে। ততক্ষণের জন্য বাই। খুব ভালোভাবে পড়ো, খুব ভালো থাকো।